ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পোর্শন অর্থাৎ হাইড্রোজেন বন্ধন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনা বিষয়বস্তুই হলো হাইড্রোজেন বন্ধন ও তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। এই হাইড্রোজেন বন্ধন কি, কিভাবে গঠিত হয়, এই গঠিত হওয়ার জন্য কোনো শর্ত বা কন্ডিশন আছে কিনা, কত প্রকারের হয়, এটি বা কিভাবে বিভিন্ন যৌগের গঠনে বিশেষ করে ভৌত এবং রাসায়নিক ধর্মের ব্যাখ্যাতে কিভাবে অংশগ্রহণ করে, এগুলো নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে এই ডেফিনেশন বা সংজ্ঞায় যাওয়ার পূর্বে যেটা আমরা বলবো সেটি হলো এটি এক প্রকারের দুর্বল প্রকৃতির বন্ধন। এই দুর্বল প্রকৃতির বন্ধন কিভাবে হয় না, যখন কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল থাকে তার সঙ্গে হাইড্রোজেন পরমাণু থাকে, তখন তাদের মধ্যে এক প্রকার দুর্বল স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, আর তখনই এক নতুন প্রকারের বন্ধন হয় যার নাম হাইড্রোজেন বন্ধন। কিরকম, যদি আমরা এইচ এক্স নেই আরেকটি এইচ এক্স নিলাম, তাহলে এই পরমাণুর এক্স তড়িৎ ঋণাত্মক, অন্য একটা পরমাণুর এইচ, তাদের মধ্যে যে বন্ধন এটি হলো হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ এই পোর্শনটাই হলো হাইড্রোজেন বন্ড। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে স্যার সংজ্ঞা বা ডেফিনেশনের কি? যখন কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন ওই একই মৌল বা অন্য কোনো মৌলের হ্যালোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এক প্রকার দুর্বল স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এই নতুন এক প্রকার এই বন্ধনের নামই হলো হাইড্রোজেন বন্ধন। এটা গেল ডেফিনেশন বা সংজ্ঞা। এখন আমরা এই হাইড্রোজেন বন্ধন যে গঠিত হয় তার শর্ত বা কন্ডিশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার শর্ত বা কন্ডিশন। এক নম্বর শর্তটি, যে অণুটি হাইড্রোজেন বন্ধন তৈরি করবে সেই অণুটিতে অবশ্যই একটি এইচ পরমাণু থাকবে, যেটি কিনা সরাসরি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকবে। 2 নম্বর, তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আকারে ছোট হবে। 3 নম্বর, তড়িৎ ঋণাত্মক পরমাণুটিতে কমপক্ষে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। এই 3টি শর্ত মেনে চললে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এটা গেল হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার শর্ত। এখন আমরা হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য। এই হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য 1 নম্বরে কি যাব, এটি অবশ্যই সমযোজী বন্ধন অপেক্ষা দুর্বল প্রকৃতির বন্ধন। যদি এটা আগে বলেছি আমি, প্রুফ দেখা গেছে সমযোজী যদি বন্ধন হয় আর যদি হাইড্রোজেন বন্ধন হয়, সমযোজী বন্ধনের বন্ধন শক্তি 200 থেকে 450 কিলো জুল মোল ইনভার্স, যেখানে হাইড্রোজেন বন্ধনের মানটা হবে 8 থেকে 42 কিলো জুল মোল ইনভার্স। এটাই প্রমাণ করে দিচ্ছে। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্ট, এই যে হাইড্রোজেন বন্ধন, এটা অবশ্যই এর সঙ্গে যুক্ত
যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলটি রয়েছে তার তড়িৎ ঋণাত্মকতার মানের উপর নির্ভর করে। যদি দেখা যায় তড়িৎ ঋণাত্মক মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে সেই হাইড্রোজেন বন্ধনও কিন্তু তত শক্তিশালী হবে। তাই HF বা FH দিয়ে দেওয়া যেতে পারে, FH, F, OH, O, NH, N, অর্থাৎ এর কিন্তু এই হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি বেশি হবে, অর্থাৎ এটি শক্তিশালী হবে এর থেকে। 3 নম্বর পয়েন্ট কি, যে কোনো সমযোজী বন্ধনের মতো এরও কিন্তু নির্দিষ্ট অভিমুখ রয়েছে। 4 নম্বর কি, বহু সংখ্যক অণু হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে অণুগুলি সংযোজিত অবস্থায় থাকে। এই হলো হাইড্রোজেন বন্ধনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এবারে আমরা যাব হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। এই হাইড্রোজেন বন্ধনে প্রকারভেদ বলতে এই হাইড্রোজেন বন্ধন ক প্রকারের হয় বা কত প্রকারের হয়। এটি মূলত 2 প্রকারের হয়, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ইংরেজিতে বললে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, আরেকটাকে বলবো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ইংরেজিতে বললে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। এখন আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব। এই ডেফিনেশন, সংজ্ঞা কিংবা উদাহরণ এগুলো নিয়ে একই বা ভিন্ন একাধিক অণু যে প্রকার হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় তাকেই আমরা বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। উদাহরণ কি হতে পারে? আমরা যাচ্ছি 1 নম্বর, HF, 2 নম্বর H2, 3 নম্বর অ্যামোনিয়া। এরকম হিউজ এক্সাম্পল আমরা পাই এবং আমরা একটা একটা করে দেখাচ্ছি কি করে এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়। HF এর যদি গঠন দেখি আমরা, দেখা যাচ্ছে 4টে মলিকুল নিয়েছি। এই F এর সঙ্গে এর হাইড্রোজেন বন্ধন, এর F এর সঙ্গে H, এরকম করে চলছে। অর্থাৎ চেনটাকে অনেক সময় বলা হয় জিগজ্যাগ চেন মেনটেন করে এদের হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। কার ক্ষেত্রে বললাম? HF। H2 এর ক্ষেত্রে কেমন গঠনাকৃতির তৈরি হয়? OH, H। আরেকটা মলিকুল একটু দেখে নাও তোমরা, এটাও কিন্তু জল। পরের তৃতীয়টা এখানকার মতোই লিখবো আমরা, অর্থাৎ যেহেতু ওর সঙ্গে বন্ড হবে তাহলে আমরা করব কি H, O, H, আবার এটা হবে O, H,
এইচ। ব্যাস, এর সঙ্গে একই রকম হাইড্রোজেন বন্ধনটা হবে এই যে আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এটাও কিন্তু জলের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল। আবার যদি আমরা অ্যামোনিয়ার নিই তখন কেমন স্ট্রাকচার পাবো? আমি তিনটে মলিকুল নিয়ে দেখাচ্ছি। এদিকেও চলছে, এদিকেও চলছে। তাহলে এই একটা হাইড্রোজেন মানে এটা কিন্তু অ্যামোনিয়া, এও কিন্তু সব আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। শুধুমাত্র এই যে তিনটে যৌগ আমরা নিচ্ছি তা না, আরো রয়েছে যেখানে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, এটিও কিন্তু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে। কেমন? CH3COOH, আমরা ওপাশ থেকে আরেকটি নিলাম, অ্যাসিটিক অ্যাসিড নিলাম, দু অণু। হাইড্রোজেন বন্ধনটা কোথায়? অর্থাৎ ডাইমার গঠন করে। এছাড়াও যেমন প্যারা, মেটা, বিভিন্ন আইসোমেরিক যৌগ, যেমন মেটা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, মেটা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল, অর্থাৎ মেটা এবং প্যারা আইসোমারগুলি এরাও কিন্তু আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে। এদের নামকরণ তোমরা অর্গানিকে পাবে যখন তোমরা অর্গানিকের ভিডিওগুলো দেখবে। আশা করছি নামকরণের কোনো সমস্যা তো থাকছেই না। এবারে আমরা যাব আরেক প্রকার হাইড্রোজেন বন্ধন, যেটি হলো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অন্ত কি? নিজেদের মধ্যে। তাহলে আমরা যাচ্ছি কি? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অন্তঃআণবিক কি? একই অণুর মধ্যে গঠিত যে হাইড্রোজেন বন্ধন, তার মানে একটা অণু তার নিজেদের মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন করে তাকে আমরা বলবো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এর এক্সাম্পল কি হবে? হিউজ এক্সাম্পল রয়েছে, যেমন অর্থ নাইট্রোফেনল। স্ট্রাকচার কি? এটি কিন্তু অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে। দেখাচ্ছি কি করে হয়।
এই যে দেখতে পাচ্ছি একটা অণু নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন করেছে। নেক্সট এক্সাম্পল যাব আমরা। অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, যার আরেকটি নাম স্যালিসালডিহাইড। সংকেত ধরলে এইটি। যদি এটার হাইড্রোজেন বন্ধন আমরা দেখাই, তাহলে আমরা অর্থো নাইট্রোফেনল বললাম, অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। নেক্সট অর্থো হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। অ্যাকচুয়ালি ক্লোরার হাইড্রেট, যে কোনো হাইড্রেটই হলো অস্থায়ী, কিন্তু ক্লোরার হাইড্রেট সুস্থিত। তার কারণ হলো এটি হলো ক্লোরাল হাইড্রেট। এটি সুস্থিত হওয়ার পিছনে কারণ হলো হাইড্রোজেন বন্ধন। তোমরা দেখে নাও। এই হলো হাইড্রোজেন বন্ধন। ক্লোরাল হাইড্রেট সুস্থিত হয়, অর্থাৎ আমরা আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক দুই প্রকার হাইড্রোজেন বন্ধন কমপ্লিট করলাম। এখন আমরা একটা ছোট পার্থক্যে যাব, সেটা হচ্ছে কি না হাইড্রোজেন বন্ধনের সঙ্গে সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য কি। তাহলে যদি আমরা একদিকে হাইড্রোজেন বন্ধন লিখি, আরেকদিকে যদি আমরা সমযোজী বন্ধন লিখি, তাহলে এদের মধ্যে মূল পার্থক্য কি? হাইড্রোজেন বন্ধনের একটা পার্থক্য হলো না এখানে স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে, আর ওখানে কি থাকে ইলেকট্রন ব্যবহারের মাধ্যমে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এই প্রকার বন্ধন তৈরি হয়। 2 নম্বর কি হাইড্রোজেন বন্ধন দুর্বল প্রকৃতির বন্ধন, এটি হলো অপেক্ষাকৃত শক্তিশালী বন্ধন। 3 নম্বর কি না সাধারণত এটি যৌগের ভৌত ধর্মের পরিবর্তন ঘটায়, আর এটা মূলত রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটায়, তাই অনেক সময় এদের বলে রাসায়নিক বন্ধন। এই হলো পার্থক্য। এখন আমরা যৌগের বিভিন্ন ধর্মের উপরে, বিশেষত ভৌত ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব নিয়ে আলোচনা করব। আমরা কি করবো, কয়েকটা কোশ্চেন দেবো, কোশ্চেনের অ্যান্সার করবো। তবে এই কোশ্চেন যে শুধুমাত্র সাফিসিয়েন্ট তা নয়, অনেক কোশ্চেন আছে, তো আমরা কিছু করবো তার মধ্যে। এখন আমরা যাই প্রথম কোশ্চেন। 1 নম্বর, অক্সিজেন সালফার পর্যায় সারণীর একই শ্রেণীভুক্ত হলেও সাধারণ তাপমাত্রায় H2O তরল অথচ H2S গ্যাস। আমরা প্রত্যেকেই জানি অক্সিজেন সালফার চালকোজেন শ্রেণী, অর্থাৎ 16 নম্বর শ্রেণীর মৌল, কিন্তু H2O তরল আর H2S গ্যাস কেন? মূল বেসিক পার্থক্য কিন্তু হাইড্রোজেন বন্ধন। এখানে অক্সিজেন মোল ইলেকট্রোনেগেটিভ, সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম, সেই জন্য অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। H2O অণুগুলি একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করে, তবে কি ধরনের হাইড্রোজেন বন্ধন? আন্তঃআণবিক। দেখিয়েছি একটু আগে কেমন হয়। সেই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে অণুগুলো সংযোজিত অবস্থায় থাকে।
তার ফলে কি হয়, এখানে সংযোজিত অবস্থায় থাকলে ঘনত্ব বেশি হবে, গায়ে গায়ে ঘন সন্নিবেশ থাকবে, তার মানে তাদের অবস্থা বলতে গেলে তরল হবে। কিন্তু H2S এর ক্ষেত্রে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য যে শর্তের দরকার সেটা নেই, সেই জন্যই একসঙ্গে সংযোজিত অবস্থায় থাকতে পারে না, তাই গ্যাসীয় অবস্থায় থাকে। 1 নম্বর কোশ্চেন গেল। 2 নম্বর, অর্থনাইট্রোফেনলের চেয়ে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি কেন? একটু আগে আলোচনা হলো যে অর্থ বেলায় অন্ত আণবিক, প্যারা বা মেটা যদি থাকতো এখানে একই রকম হতো আন্ত আণবিক। আন্ত মানে অনেকগুলো মলিকুল, অর্থাৎ বৃহৎ স্ট্রাকচার, জায়ান্ট স্ট্রাকচার তৈরি করে, পলিমেরিক স্ট্রাকচার তৈরি করে, অনেকগুলো মলিকুল যুক্ত থাকে এখানে প্যারার বেলা, তাই এখানে মলিকুলার বেশি হয়, ঘনত্ব বেশি হয়, তাই তাদের স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু অর্থের বেলায় একটা মলিকুল নিজেদের মধ্যে অন্ত আণবিক, সেই জন্য তারা উদ্বায়ী বা ভোলাটাইল হয়, স্ফুটনাঙ্ক কম হয়। চলে যাই 3 নম্বর, KHF2 এই লবণের অস্তিত্ব রয়েছে অথচ KHCl2 এর অস্তিত্ব নেই কেন? এই যে KHF2 এই লবণের অস্তিত্ব হওয়ার পিছনে কারণ কি? অ্যাকচুয়ালি এগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করে যদি আমরা একটু দেখাই। KHF2 একে মূলত ভাঙলে পাই K প্লাস HF2 মাইনাস, এই আয়নটারই স্থায়িত্ব আছে, কিন্তু অনুরূপে KCl2 মাইনাস এর স্থায়িত্ব নেই। এর স্থায়িত্ব কারণ কি? কারণ হলো হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটার জন্য এই আয়নটির অস্তিত্ব আছে, তাই এই লবণটার অস্তিত্ব আছে। কিন্তু এখানে ক্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়, আকারে বড় হয়, সেই জন্য এই ধরনের হাইড্রোজেন বন্ধন করতে পারে না, তাই HCl2 মাইনাসের কোনো স্থায়িত্ব নেই, তাই KHCl2 লবণটার কোনো অস্তিত্বই নেই। নেক্সট 4 নম্বর, বরফের আয়তন বেশি, কিন্তু বরফকে গলিয়ে যখন জলে পরিণত করি তখন সেটির আয়তন কিন্তু কমে যায়। নরমালি এক্সরে পরীক্ষায় বা এক্সরে স্ট্রাকচার অ্যানালিসিস থেকে দেখা গেছে বরফের স্ট্রাকচার চতুস্থলকের গঠনাকৃতি এবং অসংখ্য মলিকুল যুক্ত থাকে, অর্থাৎ আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা। যখন চতুস্থলকের গঠনাকৃতি থাকে তখনই হয় বরফ। যেই তাপ দিলাম বরফ গলে জলে পরিণত হলো, তাদের চতুস্থলকের গঠনাকৃতি ভেঙে গেল, মলিকুলগুলো গঠনাকৃতি ছেড়ে বেরিয়ে এলো, ফলে আয়তন তখন কিন্তু কমে গেল। আমি যে 4টা মাত্র কোশ্চেন করলাম এটাই নয়, অনেক কোশ্চেন করতে হবে। তোমরা বইয়ের শেষ অংশে দেখবে চ্যাপ্টারটা, অনেক প্রশ্ন আছে, তবে সব প্রশ্নের এখানকার এক্সপ্লানেশনও কিন্তু হাইড্রোজেন বন্ধন দিয়েই হবে। যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিডে যাই একই রকম ভাবে, অর্থাৎ অর্থ হাইড্রোক্সি বেঞ্জয়িক অ্যাসিড তার সঙ্গে প্যারা বা মেটা হাইড্রোক্সি বেঞ্জয়িক অ্যাসিড, একই রকম এক্সপ্লানেশন, হয় অন্ত আনতে হবে বা কোনো ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হবে বা হবে না, এই নিয়ে ব্যাখ্যাগুলো হবে। আশা করছি তোমরা পুরো অংশটাই বুঝতে পেরেছ। আর একটু বেশি স্টাডি করবে, হয়ে যাবে সহজে। কেমন বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।